नमस्कार श्रद्धेय आयोजक कमिटिर सदस्यबृंद সেই সঙ্গে নাট্য অনুরাগী মানুষজন সবাইকে বড়চারা নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রী শ্রী শ্মশান কালী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি সম্পূর্ণ এক কাল্পনিক নাটক সত্যম শিবম সুন্দরম। রচনা বিমল বন্দ্যোপাধ্যায়, निर्देशनाय डॉक्टर फड़िंग मित्र। आमादेर এই সংস্থার প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় রাধেশ্যাম গাতাইত, দল ম্যানেজার রমেন দাস ও প্রশান্ত মণ্ডল, অভিনয় বড়চারা নাট্য গোষ্ঠীর সদস্যবৃন্দ। शुरू করছি সম্পূর্ণ কাল্পনিক নাটক সত্যম শিবম সুন্দরম। আমরা কিছুক্ষণের জন্য আপনাদেরকে নিয়ে যাব সম্পূর্ণ অন্য এক জগতে। সে জগৎ সবার অচেনা, অথচ সে জগৎকে ঘিরে সবার অনেক কৌতূহল। কি হয় আমাদের মৃত্যুর পর? আমরা কি শুধুই মৃতদেহ, নাকি মৃত্যুর পরেও রয়েছে কোনো আশ্চর্য জগৎ? সেখানে গিয়ে আমাদেরকে দিতে হয় সারা জীবনের কাজের ঠিক ভুলের হিসেব। আমাদের বিদেহী আত্মা কি সব শুনতে পায় মৃত্যুর পর? আজকে আমরা খুঁজব সেই সমস্ত প্রশ্নের উত্তর। নাট্যকার বিমল বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে প্রস্ফুটিত হয়েছে কয়েকটি মৃতদেহের জীবনী। তাই চলুন সেই সমস্ত মৃতদেহদের জীবন কাহিনী শোনাতে আপনাদেরকে নিয়ে যাই এক মহাশ্মশানে। যা শালা, আজ এতগুলো মরা, শালা আমাকেই পোড়াতে হবে। মরা ঘোরাতে পোড়াতে নিজেই শালা ঘাটের মরা হয়ে গেছে। যাকে পোড়াতে যখন হবে তখন প্রথম চুল্লিতেই আগুনটাই দিয়ে দেই, তারপরে না হলে একটু জমিয়ে বসে নেশা টেশা করবো। आनंद संबाद गत शिवरात्रि उपलक्षे एक विराट विचित्र अनुष्ठानेर आयोजन करा हयेछे। आज शिवरात्रिर अनुष्ठान খেয়াল ছিল না তো? ইন্ডিয়ান আইডল খ্যাত গত বছর যা মজা করেছিলাম না, তাই আপনারা দলে দলে যোগদান করে আমাদের এই এতগুলো মরা পুড়িয়ে যা শালা লোড সিটি। আগে তো কোনোদিন এমন হয়নি।
মাজিলপুরি রমেশ সাপু। মাজিলপুরের তুমি জানতো না মোড়া? আগে দাদা মোড়া তো বটি, তা না বুঝলি আপনার পাশে এই শ্মশানে এসে শুই আসি। তা দাদা এই ধ্যাতিয়ে বলে উঠে বুঝলেন যে বড়। আর বসবো না সারা জীবন, জানো ভাই, সারা জীবন না মাথার ঘাম পায়ে ফেলে ছেলেগুলোকে মানুষ করলাম। তার এই ফল হলো দাদা, কি ফল হইল দাদা? আরে কোথায় কোথায় জীবনে বড় সাত ছিল, মরণের পর একটা মুম্বাই খাটিয়ায় চড়ে হেলতে দুলতে এখানে আসবো। তাছাড়া ছেলেরা কান তো দিলই না, সেটাই কাটা পুকুর থেকে বের করে কোনের মোড়া পড়ার এজেন্সি উঠেছে। এখন কি মোড়া পড়ার এজেন্সি, ওই এজেন্সির হাতে মোড়া আমার বডিটা তুলেই দিল। আর তারা কি করলো জানো? কি করলো? এই বিকট ভাবে বলে হরি হরি বল, বলো হরি হরি বল, এরকম করতে করতে এখানে নিয়ে এলো। আমার না মোরা বুকের মধ্যে হাঁক পাকিয়ে উঠেছিল, একেবারে মরে যাবার জোগাড়। আচ্ছা আচ্ছা ভাই, বলো তো একটা বোম্বাই খাটের দাম কত হতে পারে? বোম্বাই খাটের দাম? হ্যাঁ ভাই হ্যাঁ, তার বদলে কি করলো জানো? 17.5 টাকা দিয়ে একটা পচা দড়ির খাটিয়ায় আমাকে আস্তে পিষ্টে বেঁধে এখানে নিয়ে এলো। ভাগিস একটু পাস মারতে যাবো, মোচাক করে আমার কোমরটা ঝুলে গেল। ভাগিস একটু সাবধানে ছিল, নইলে না কোমরটা বেকায়দার পরে আবার ভেঙে যেত। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই মশাই কিভাবে বললেন কেন? জানেন আমি কে? না স্যার, আমার নাম শচীকান্ত রায়, বার একটা ল। কিছু মনে করবেন না স্যার, কুটকুর করার অভ্যেস নেই তো। তাছাড়া স্যার এই মুখটা না একদম খারাপ হয়ে গেছে। আরে দেখে তো আপনাকে ভদ্রলোক বলেই মনে হচ্ছে, তা আপনার মুখটা তো খারাপ হলো। আর বলবেন না স্যার, আর বলবেন না। এই বিপদ লিখতো, এই বউ মরে যাওয়ার পর না ছেলেরা, মানে আমার ছেলেরা বেছে ওই রাস্তার ধারের ঘরটাই আমার জন্য বরাদ্দ করলো। এই সামনেই রক পাড়ার নন্দদুলহা 24 ঘন্টা রকে বসেই আড্ডা মারায়। হ্যাঁ স্যার, ওদের ভাষা শুনতে নিজের ভাষাটাই ভুলে গেছি স্যার। এই জন্য অবশ্য ছেলেদের কাছে কম ঝাড়। আমার একটা বেরিয়ে গেল, ঝাড় নয় স্যার, ঝাড় নয়, বকুনি খেতে হয়, বকুনি। তা দাদা বকুনি খেতে হয় কেন? আরে কেন কি বলছো গো? ওই মাঝে মধ্যে কোনো বৌমা এসে হয়তো আমাকে ডাকলো, বাবা আমার মুখ থেকে এমনি বেরিয়ে গেল কাবে। এই জন্যই তো লোকে বলেছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যাই হোক, আপনাকে একটা অ্যাডভাইস মানে উপদেশ দিল। আর আমার একটা অ্যাডভাইসের কষ্ট কত জানেন? কত স্যার, কত? হ্যাঁ, ওই তুহুরি মুহুরি নিয়ে মাই সেটেল কস্ট ইজ 10,000 ওয়াল। আর সেটা আপনাকে আমি বিনা পয়সায় দিল। আর কেন বলুন তো? কেন স্যার, কেন? পরে বড় করে কাটবেন? আরে কাটবো আর কেমন করে, মরে গেছি তো, ওই ব্ল্যাক মানি রাখার জায়গা কোথায়? যাই হোক, ইনার নাম তো জানলাম রমেশ সাপুই, তা আপনার নামটা? কি আমার নাম নবনী ময়রা, মানে নবনী দাস। আচ্ছা স্যার, নাম জিজ্ঞেস করলেন কেন? কেস টেস ঠুকবেন নাকি? আরে ইনি কেন কেস ঠুকবেন? কেস তো ঠুকবেন মক্কেল্লা, ইনি তো কেস লড়বেন। কারেক্ট, কিন্তু আপনি জানলেন কি করে এত কথা? কি জি বলেন স্যার, আগে আমি হলাম গে মাজিলপুরীর রমেশ সাপু, ফেমাস রমেশ সাপু। সালা কোইট ঘর করতে জীবন একেবারে শেষ করে ফেললাম। আরে দাঁড়ান মশাই, মাজিলপুর, শুধু মাজিলপুর তো অনেক দূর, তা সেখান থেকে এখানে কেন? কাছে পিঠে কোনো শ্মশান ছিল না বুঝি? সেলো বেশ তোর ছিল দাস তো বমি কি ওই ধরনের কোনো অসুখে মরলে তো ওইখানেতে যেত। সাপে কেটেছিল তো। সে কি সাপে কেটেছিল? কি তাই ধরে করে সবাই মিলে নিয়ে এলো ওই বাঙুর হাসপাতালে। ও জায়গাটা থেকে এ জায়গাটা কাশি হয়। তাছাড়া জানেন দাদা, ভায়া কাটা পুকুর হয়ে
এখানে আসতে হলো কি না, শালা সাইকেল ভ্যানের পিছনে চেপে লেটোর পেটোর করতে করতে এসছি তো। থামুন মশাই, থামুন। একটা আনসার কথা বলে নিলেই মেনে নেবো, একদম মেনে নেবো না। আরে বাঙ্গুর হাসপাতালে সাপে কাটা রুগী সহসা মারা যায়। এই সত্যি কথা বলো, সত্যি কথা বলো। সত্যি কথা বলবো না? হ্যাঁ সত্যি কথা বলো। হাসপাতালের কোনো দোষ ছিল না। সেই কথা বলো। দোষ ছিল গে আপন বাঁধনে। বাঁধনে? আগে বাঁধনে সাপ শালা তো কামড়ে ছিল এ পায়ের বুড়া আঙুলির ডগায়। হ্যাঁ গো দাদা, পায়ের বুড়া আঙুলির ডগায় আমার ছেলে এসে প্রথমে একটা বড় সড়ো বাঁধনলে কোথায় দিল জানে? কোথায়? আমার এই গলা। সরি স্যার, সরি। আমার সব কথা না রে হয়ে যাচ্ছে। হ্যাঁ কিছু মনে করবেন না স্যার। আরে না না না, আমি এখন আপনার রে বে এসব নিয়ে ভাবছি না। আমি ভাবছি ইনার কথা। সাপে কামড়ালো পায়ে আর ওর ছেলে গলায় দিল বাঁধন। আপনি আর এই সব নিয়ে বেশি চিন্তা করবেন না রায় সাহেব। এখন তো আবার শ্বাস করে দিবেন তো এখন শালা নশায় বুড়ি যাবো। পকেটে তো একটা আতলাও নেই মাইরি। যা ঘটিছে আমি সব বলতেছি। আমার নজার কথা আমি নিজেই বলতেছি। সে কি গো, আমার নজ্জার কথাও আছে। আরে বলে ফেলো। আপনার আবার পাঁচ কান করে দিবেন না মাইরি। আর করবেন বা কার কাছে? এখানে আসি তো মাত্র 3 জন। আর ওইটা তো ঘাটের মোড়া, ওইটা তো ঘাটির মোড়া। আমি না আমার ছেলের বিয়ে সম্বন্ধ করতে গিয়ে আমি নিজেই বিয়ে করে। ও কিচ্ছু নয়। ও কিচ্ছু নয়। আমি বলছি এই বুড়ো বয়সে ওই একটু আদ্রু এরকমই পদস্খলন সবারই হয়ে থাকে। কিন্তু রায় সাহেব, শালা শ্মশানটা তো সুনসান লাগছে কেন? বলি শালা শ্মশান মন্দির কেওড়া গুলো গেল কোথায়? এই মশাই, একদম বাজে কথা বলবেন না। জানেন ওর মধ্যে আমার দুটো ছেলেও রয়েছে। সরি স্যার, সরি। আমি না ওভাবে বলতে চাইনি স্যার। মানে আমি বলছিলাম যে শ্মশান বন্ধু বান্ধবেরা গেল কোথায়? সহ্য গরম, মরে গেলাম। অসহ্য গরম। মশাই, আপনাদের কি নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন না লোডশেডিং? শ্মশান বন্ধুরা সব গঙ্গার ধারে গিয়ে কেউ গাঁজা খাচ্ছে, কেউ চুল্লু খাচ্ছে, আবার কেউ হাওয়া খাচ্ছে। হু আর ইউ? আপনি কি আর কোথা থেকে বা উদয় হলেন? আমি রবীন গঙ্গোপাধ্যায়, কবি রবীন গঙ্গোপাধ্যায়। আমি ছিলাম ওই 1 নম্বর চুল্লি। 1 নম্বর চুল্লিতে ঢুকে পড়েছিলাম মশাই। সবে সুইচটা দেওয়া হয়েছে, আমার এই চুলগুলো পিট করে পড়তে শুরু করেছে। ব্যাস লোডশেডিং। তাই তো বেরিয়ে এলাম একটু হাওয়া খেতে। আর তো পাবো না এই বসন্তের হাওয়া খেতে, আর তো পাবো না এই কৃষ্ণচূড়া রাধাচূড়ার রং দেখতে। তাই দেখে নি শেষবারের মতো 2 চোখ ভরে। আবার না হয় কারেন্ট এলে ঢুকে পড়বো ওই লক্ষিন্দরের লোহার বাসরে। কবি রবীন গঙ্গোপাধ্যায়, এই নামটা যেন চেনা। ও হ্যাঁ, মনে পড়েছে। আমার দোলামা, মানে আমার মেয়ে দোলন চাপা, ওইসব কবিতার বইটই পড়তো। বোধহয় ওর কাছ থেকেই শুনেছি। হ্যাঁ মশাই, শুনে থাকবেন। তা কবি বাবু আপনি মারা গিয়েলেন কিসি? আগে মশাই শিল্পী রোগ। ও দাদা, এই যে শিল্পী রোগ? আরে সেটা আবার কি ধরনের রোগ? এটা তো আমি জানেন দাদা, জানেন? আরে জানি মানে রকেট ছেলেদের কাছেই তো শুনেছি। ওই আর্ট কালচার লাইনে কেউ মারা গেলে ওই তো রকেট ছেলেরাই বলে ও কিছু নয়, ও তো শিল্পী রোগেই মারা গেছে। কি কবি ভাই, ঠিক বললুম তো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আরে ছাড়ুন মশাই ওর কথা। আমি জানতে চাইছি এই শিল্পী রোগটা কি রকম, মানে এর সিমটমস গুলো কি? ইংরেজিতে বলে সিরোসিস অফ লিভার, বাংলায় বলে লিভার পচে মরে যাওয়া, আর ওই খবরের কাগজের ভাষায় বলে পাকস্থলিত রক্তক্ষরণ মশাই। আরে সেই কখন থেকে কিছু খবর নেবো বলে ওখানে ঘাপটি মেরে পড়ে আছি, আর এই কবি বাবু এসে সব গন্ডগোল পাকিয়ে দিল। হু আর ইউ? আপনি কি?
আমি একজন সাংবাদিক। সাংবাদিক? আর তা এখানে কি চাই? আরে ইন্টারভিউ স্যার, ইন্টারভিউ। ওই আপনাদের ইন্টারভিউ নেব বলেই ওখানে খাপটি মেরে পড়ে আসি। শালা জানতো সাংবাদিক, শালা মোড়াদের ইন্টারভিউ নেবে বলে শালা শ্মশানে শুয়ে আছে। আরে জানতো নয় স্যার, জানতো নয়, আমিও মোড়া। ওই আসলে বড় সড়ো একটা মারামারি কাভার করতে গিয়ে ওই মস্তানদের হাতে একটা ডান্ডা খেয়ে আমার সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে গেল। আর হসপিটালে শুয়ে শেষ নিঃশ্বাস নিতে যাব, এমন সময় এডিটর সাহেব এসে বললেন, রুনু মারা যাচ্ছ তো বেশ যাও, তবে ওখানে গিয়ে বিখ্যাত 4 জন ব্যক্তির দেখা পাবে। আর ওরা কিভাবে মারা গেল ওদের ইন্টারভিউ গুলো নিয়ে আমাকে জানিও। আরে তাই তো মশাই ওখানে খাপটি মেরে পড়েছিলাম। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা স্কুপ হেডলাইনও পেয়ে গেছি। ছেলের বউ পছন্দ করতে গিয়ে নিজেই বিয়ে করে ফেললেন বাবা। কিন্তু এই শালা মার বসু তো জুতো তো নাই, শালা মার। স্যারের না আমার কথা বলতেছে, স্যারের না আমার কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। ছেলের বিয়ে পছন্দ করতে গিয়ে আমি নিজেই বিয়ে করেছি, তার বাপের খেয়ে করেছি। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আর বলতে হবে না, যা বুঝবার আমি বুঝে নিয়েছি। পরের হেডিংটা আমার কম্পোজ হয়ে গেছে, সৎ মায়ের সঙ্গে ছেলের প্রণয়। আরে বাবা হচ্ছে কিনা মৃত। তোমরা খপ্পর কাগজের নোকেরা তো সব জেনে বসে আছো, একটা কথা অমনি বলে দিলেই হলো। কত ভালো ছিলি আমার, বললাম মারমনি দুঃখ হবে বলে সারা জীবন বিয়ে পর্যন্ত করলো না। আর উনি বলে কিনা ইয়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না, যা বুঝবার আমি বুঝে নিয়েছি। আচ্ছা নবদা, ও নবদা, আপনি মারা গেলেন কিসে? আমাকে নবদা বলছি জানিস, মেরা কেন থপনা চেঞ্জ করবে? আমাকে নবদা বলছে। আপনি না বড় অশ্লীল, আপনার সঙ্গে কথা বলে ট্যাটাস রাখা মুশকিল। থামেন তো, কি তখন থেকে ফটাস ফটাস করে ট্যাটাস দেখাচ্ছে না? করেন তো 2 পয়সার উকালতি, কালো কোট পরে বর্তমানে ইটের উপর বসে থাকেন, আর লোক দেখলে পেছনে গুরগুর গুরগুর করেন। হবে নাকি দাদা, হবে নাকি পিট পিট, হবে নাকি দাদা, হবে নাকি পিট পিট। অবজেকশন মাই লর্ড, উনি জানেন না উনি কার সঙ্গে কথা বলছেন। আমি ব্যারিস্টার সচিকান্ত রায়, আর আমাকে বলে কিনা এপিডপিট। আই উইল শো ইউ। দাদা আপনাকে সুরতো মারবে, আপনাকে সুরতো মারবে। কি ভেবেছো, কি ভেবেছো? পড়ে মরেছি বলে সব কি শেষ হয়ে গেছে? এই বাংলা খবরে না আমি আপনাকে ভারত নাট্যম নাচি। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, ওরে বাবা, 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 বাবা রে, মরে গেলাম রে। ও হো হো, ও হো হো হো, ও হো হো। ও দাদা এমন তোর বিউটি, তোর বিভূষে বললেন যে আর বুঝে পড়েছে কি ছাদে গো ভাই, পড়ে মরেছি তো, শরীরের হাড় গোড় সব চূর্ণ বিচূর্ণ। ও ও ও ও, বুটের মাথায় খেয়াল ছিল না ভাই, উঠে পড়েছিলাম, এখন তো মরছি যন্ত্রণা। ও ও ও ভাই কবি, ও ভাই যাও না ওই সামনে ওই মেডিকেল শপ থেকে একটা পেন কিলার কিনে এনো না ভাই। ও হো 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 হো, ও হো হো হো, ওরে বাবা, ওরে বাবা। আরে ধারে নিয়ে আসেন না, বলবেন নবীনদান ছেলে এসে পরে দিয়ে যাবে। হ্যাঁ আমার না একটা নোক যন্ত্রণায় মরি যাচ্ছে। আরে কি যে বলেন রমেশ বাবু, আজকাল জ্যান্ত বাপের দেনাই কেউ শোধ করে না, আবার ওরা যাবে মরা বাপের ধার শোধ করতে। ও দাদা, আরে দুটো ঝাঁকুনি দিয়ে উঠে পড়ুন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বলছো? হ্যাঁ বলছি দাদা, বলছি। ও ভাই ধরো দেখি, দেখি চেষ্টা করে দেখি। হ্যাঁ ও নবনীদা, ও দাদা, ঠিক আছে? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আরে আপনি মারা গেলেন কিসে? আমি হ্যাঁ মারা গেলাম 1 2 চেষ্টা নিয়ে। হোয়াট সর্ট অফ ডিজিজ ইজ দ্যাট? আর সেটা হলো না, বলবো না, লজ্জা করে। আরে দাদা, লজ্জার কি আছে? একটু পরেই তো আমরা দ্রৌপদীর বস্ত্র উন্মোচনের মতো সমস্ত লজ্জা উন্মোচিত করে চুল্লিতে গিয়ে ঢুকবো। তুমি তো বদন বিশুদ্ধ বাংলা বলেই কালা। আর ওই সাংবাদিকটা আমার পেছনে বংশদণ্ড দেবে না? আরে আমি আপনার আবার কি করলুম? এই করনি তবে করবে। হ্যাঁ আমি
জানি করবে। আমার এই গল্পটা তোমার খবরের কাগজে বড় করে চাপাবে। আর সেই গল্প আমার ছেলেরা, আমার নাতি নাতনিরা, এমনকি আমার বৌমারা, আমার পাশের বাড়ির লোকেরা তো পড়বে না। আরে আমি আপনার গল্প ছাপাবো কেমন করে? আমি তো আমার খবরের কাগজের পাসপোর্ট সাইজের ছবি দিয়ে অবিচুয়ারি হয়ে গেছি। আমার লেখার কখনো বেরোবে না। আরে সাংবাদিক তো একটু ঘাটতে ভালোবাসি। মাইরি বলছো? হ্যাঁ মাইরি। আরে উনি তো কথাই দিলেন। আরে কথা দিলেন মানে উনি তো কথা দিলেন উনার ভাষায়, আমার ভাষায়, আমার লোকের ভাষায় লোকে কথা দিতে হবে। মাইরি বলো, মাইরি বলো। ও আপনার এইরকম হ্যাডামেন উইটনেস। হাই, আপনি এবার ফুট কাটছেন কেন? আপনি এবার ফুট কাটছেন না? ঠিক আছে, আর কথাই বলবো না। দাদা, ও দাদা, হ্যাঁ? আপনার রাগ পড়িছে কেন? তাতে তোমার লাভ কি? ও আমার কেচ্চার কথাটা শুনে নিজের কেচ্চাটা একটু ওজন করে নেবে, তাই না? সি সব কথা লয়, সি সব কথা লয়। তাহলে জেনটি পঞ্চায়েতি প্রধান হিসেবে অনেক কেসার সমাধান করেছি তো, তাই মনে বড় সাধ ছিল। মানে যে এখন চান্স পেয়েছি, মরণের পরেও একটা কেসার সমাধান করি যাব। এই ও এই কথা। তাহলে দাঁড়াও দাঁড়াও, আমি বলছি না। ও ভাই কবি, কবি ভাই, চট্টরে ছাড়ি কোছে দেখে এসো না। ওই ওই পানে না আমার ছেলে বা নাতিরা কেউ আছে কিনা? কিন্তু দাদা আমি ওদেরকে চিনবো কেমন করে? আরে চিনবে চিনবে চিনবে, এক গাছে তার দু রকম ফল হয় না। শালা ময়রার ছেলে, শালা গায়ের রং দেখে চিনবে, পেটের বদন দেখে চিনবে। শালাদের না গাধার মতো কান, শ্যামবাজারে ফিস 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 করে কথা বললে না শালারা টালিগঞ্জে বসেও শুনতে পায়। না দাদা, এইরকম সাইজের কোনো মাল আমি দেখতে পাচ্ছি না। তাহলে দাঁড়াও, বলছি দাঁড়াও। হ্যাঁ বলছে, শোনো ভালো করে শোনো তোমরা। একদিন না দুপুরবেলা ওই ছেলেরা কাজে কমবে, নাতিরা স্কুল কলেজে, বৌমারা না ওই ঘরে খিল দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বাড়ি থেকে বুক করে বেরিয়ে ব্লকে একখানা টিকিট কেটে ঢুকে পড়লাম এক দুজেকে নিয়ে দেখতে। তারপর সেটাই আমার কাল হলো। কেন দাদা কেন? আরে এই বসন্তের বাতাস বড় খারাপ দাদারা। বিকেলে ছাদে পাইচারি করি, আর সেই হিরোইনটা রতির কথা মনে হয়ে যায়। হ্যাঁ, বহু করে ফাগুনের বাতাস বইছে, আর আমার বুকের ভেতরটা কারখানার উনুনের মতো হু 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 করে জ্বলে উঠছে। মনে হয় এই রকম যদি একটা হিরোইন পেতাম, তাহলে জীবনটাকে ব্যাগ গিয়ারে ফেলে 22 কিংবা 23 নামে একটা কোড়া বাগের সন্দেশ করে ফেলি। মাথাটা আমার বিগড়ে গেল। রতিকে, হ্যাঁ রতিকেই আমার চাই। কেন দাদা? তারপর আর কি, তারপর ওই ছাদে পাইচারি করছি আর রতির কথা ভাবছি, পাইচারি করছি আর রতির কথা ভাবছি। মাঝে মধ্যে কোনো বৌমা এসে বললো, বাবা আমার মুখ থেকে এমনি বেরিয়ে গেল ক্যাপে। আর নিচে এসে না সারা ছেলেদের বকুনি খায়। আপনার টাইমটা তো বড় খারাপ যাচ্ছে দাদা। একবার জ্যোতিষী রে দে এই হাত খান দেখায় একটা কবচ টবচ নিলেন না? কবজ নিতে যাবো কেন? আমিও নবীন ময়রা শালা একসঙ্গে 14,500 রসগোল্লার অর্ডার নিয়ে টাইমলি ডেলিভারি দিয়েছি। পুরস্কার বলে তো একটা কথা আছে না? আরে হলো দাদা হলো। আরে হবে না মানে ইয়ার কি? হঠাৎ একদিন পাশের ছাদে তাকিয়ে দেখি রতি, এক চারটা আমার রতি। পাশের বাড়ি ভাড়া এসেছি। ও তাকিয়ে দেখে দুষ্টু মিষ্টি রতিটা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি আসছে। আমি ওই একগাল হেসে না রিপ্লাই দিলাম, হ্যাঁ। সে কি দাদা, ওই ফোক লাগালি? তখন আমার দুপাটি ছিল। ওই ঘাটে আসার সময় আমার হেড গাড়ি কর বড় ছেলের কাছে বায়না ধরলো আমার এই বানানো দুপাটি শোকেছে সন্দেশের কাছে সাজিয়ে রাখবে স্মৃতি চিহ্ন হিসাবে। সাকি বটো আসি কোথায় এসে যাচ্ছে? আসল কেসের কি হইল তাই বলেন দাদা? তারপর কি হইল? তারপর তো প্রথম 3 দিন অপক্ষের ভিগ হাসি এ পক্ষের ভোগরিপটাই, অপক্ষের ভিগ হাসি এ পক্ষের ভোগরিপটাই। চতুর্থ দিনে চতুর্থ
উত্তর দিলে উত্তর দিলে শুনিয়ে শুনিয়ে একটা গান চালালাম। আরে কোন গানটা দাদা? ওই হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। দাদা এই গানটা? আরে দূর মাসাই, ও গানটা গাইতে যাবো কেন? হ্যাঁ? কোন গানটা? আরে আমি তখন এক দুজে গেলিয়ে কমল হাসান হয়ে গেছি না। ও আচ্ছা আচ্ছা। কমল হাসান আমি তখন গাইলাম, কোনটা গাইলেন দাদা? मेरे जीवन साथी प्यार किए जा, जवानी दीवानी सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। পার হবে। ব্যারিস্টার সাহেব, বাধা দেবেন না, বাধা দেবেন না। দেখছেন না আসরটা কেমন জমে উঠেছে? নবীনদা, তারপর কি হইল? তারপর তারপর তো ওই রতি আমার ছাদের দিকে ঝুঁকে বললো, দাদু বুঝি এক দুজেকে নিয়ে দেখেছো? আমি মনে মনে বললুম, দাদু কি গো, আমি যে তোমার দামাল হিরো কমল, তুমি যে আমার বুকের মধ্যে সনপাপড়ি তৈরির নিবু নিবু আজ গনগনিয়ে তুলেছে গো রতি। কিন্তু মুখে বললাম হ্যাঁ হ্যাঁ 3 বার। 3 বার দেখিছে? 3 বার, ওকে বললাম 3 বার। শালা একবার দেখে আমার যা অবস্থা না, আমার বুকের মধ্যে যেন কে হামাদিস্তা দিয়ে খক্কির ভাঙছে। তারপর কি হলো রমণীদা? তারপর তো এই করতে করতে কমে কমে আলাপ যখন উঠলো জমে। ও এই জন্য না, আমি এই জন্য এই সমস্ত পারভাটের লোকেদের একদম সহ্য করতে পারি না। ব্যারিস্টার শশীকান্ত রায় পারভাটের লোকেদের সহ্য করতে পারেন না? বলি ব্যারিস্টার শশীকান্ত রায়, আমি যদি আপনার মক্কেল হতুম তখন কি করতেন? বলি তখন কি করতেন? এখন কি করতেন? এখন কি করতেন? আরে তখন তো আমি ওনাকে সহ্যই করতাম, কারণ তখন উনি আমার ন্যায্য ফিস দিতেন। 2 টাকা বেঁচে দিলে শচীকান্ত একদম সতীকান্ত হয়ে যেতেন। হ্যাঁ, কি বলেন আপনি? প্লিজ প্লিজ ব্যারিস্টার সাহেব, প্লিজ আমার ইন্টারভিউগুলো শেষ করতে দিন, নইলে মরণোত্তর ইনক্রিমেন্টও আটকে যাবে। তারপর নবনীদা? তারপর তো রতি, মানে পাশের চাঁদের রতি আমার চাঁদের দিকে ঝুঁকে বললো, তোমার সেই কমলের নাচটার কথা মনে আছে? যেখানে যেখানে কমল নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেছিল। আমি বললো হ্যাঁ হ্যাঁ। তখন বললো, হ্যাঁ তুমি এমন নাচতে পারবে? হ্যাঁ। তখন সেই গরম তেলে ছিঁড়া ছাড়ার মতো চুরমুর করে হেসে বললো, কই নাচো তো দেখি। এমনি বলে দাদা না, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, এইভাবে বলে দাদা। একটু চুম মারেন তো। ব্যাপারটা যখনই জমে উঠবে তখনই কোথা থেকে এসে এক বালতি জল ঢেলে দিবে। দাদা, তারপর কি হইল? তারপর আমি নাচতে শুরু করলাম, ছাদের আলসের ধারে গিয়ে আমি নাচতে শুরু করলাম। দিন তেরে কেটে ধাপ, তাকতে রেখে তারপরে জানো ভাই, ছাদের আলসেটা না বহুদিন ধরে পুরানো ছিল। ছেলেরা তো কাজকর্ম করে না, বিয়ে দেওয়ার পরে না ওই ছেলেরা শ্বশুর বাড়ি আর বউ, শ্বশুর বাড়ি বউ করেই থাকে। ও সব ঘরে ঘটছে দাদা। হ্যাঁ ভাই হ্যাঁ। আর আমি আবেগের বসে লাস্তে ওই ভাঙা আলসের উপর গিয়ে পড়লাম। তারপর ভাঙা আলসে সমেত নিচের ফুটপাতেতেই কাত। দিন তেরে কেটে তা। তারপর কি কাটা পুকুরে এখানে? হ্যাঁ ভাই হ্যাঁ, তারপরে এই কাটা পুকুর হয়ে এখানে। তারপর আমি কাটা পুকুর হয়ে এই তো এখানে গো। তারপরে এই কাটা পুকুর হয়ে এখানে আমার কপালেরটাই ছিল গো। রবীন্দ্র, তাহলে আপনি মারা গেলেন কি করে? আমি নয়, আমার তো কথা হলো। এরা তেদের বলো, আমি তো আমার শেষ গো। আমি তো পড়েই মরে গেছি। দাদা মারা গেছে। ব্যারিস্টার কবি সাহেব আছে ওনারা। কবিবাবু বলুন, এবার আপনি বলুন। সবাই যখন বলছে আপনি বাবা কি থাকেন কেন, আপনি বলুন। আমি তো মাতাল কবি, তাই চারদিকে আমার বদনাম। কিন্তু আমি আমার জীবনের শেষ কবিতাটা লিখেছিলাম হিন্দুস্তানের তামাম বাবা মা
যারা ছেলে মেয়েদের বিয়ে দিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে লিখেছিলাম। কিন্তু আমার সেই কবিতাটা কোথাও ছাপা হয়নি। শুনবেন শুনবেন আমার সেই কবিতাটা। আরে শোনাই লাগ না। আরে কি বলেন দাদারা, এই শ্মশানে নূতন একটা জিনিস হবে, ওই পদ্ম পাশের আসর। আমার কোনো আপত্তি নেই তোর জানো কবি ভাই, তাহলে ঘুমিয়ে টুমিয়ে যেন না পড়ি। কেন দাদা ঘুমায় পড়বেন কেন? আরে কেন মানে ওই ছোটবেলায় ওই ঠাকুমা দিদিমারা ওই কবিতা শুনিয়ে গান শুনিয়ে ঘুম পাড়াতো তো, খেলা অভ্যাসটা থেকেই গেছে। হ্যাঁ যাই হোক কবি ভাই পড়ো ভাই, পড়ো 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 পড়ো, আমরা একটু বুঝে পড়ি ভাই, বুঝে পড়ি। আমার এই কবিতার নাম আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম। আরে দূর বাসাই, শালা খেতে পাওয়া না জিনিস পেলে না, শালা নবনী দাসের জল ভরা তাল থাক রসগোল্লা সব ছেড়ে বিয়া থা 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 থা। আরে থামুন না দাদারা, থামুন। শুরু করুন কবি বাবু, আপনার কবিতাটা আপনি শুরু করুন। আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম, তাই বাজার থেকে কিনে আনলাম এক বোতল ঠান্ডা বিয়ার। গ্লাসে ঢেলে আইস করে বসে চুমুক দিতে যাব, হঠাৎ মনে হলো না আজ থাক, আজ বিয়ার খাবো না। যেদিন দেখবো খবরের কাগজে বেরোয়নি দেশের কোনো না কোনো কোণে কোনো না কোনো মেয়ে গলায় দড়ি দিয়ে কিংবা ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে, তার বাবা উপযুক্ত বরপণ দিতে পারেনি বলে, সেদিনই খাবো বিয়ার। কিন্তু আমার পোড়া কপাল, প্রত্যেক দিনই কাগজ খুলে দেখি আজ বাংলায়, কাল দিল্লিতে, পরশু পাঞ্জাবে দেশের কোনো না কোনো কোণে কোনো না কোনো মেয়ে আত্মহত্যা করেছে কিংবা তাদেরকে হত্যা করা হয়েছে ওই শ্বশুর বাড়ি নামক দানবের খিদে মোটেনি বলে। আমি মনে মনে আমার বোনেদের উদ্দেশ্যে বললাম, হে আমার বোনেরা, তোমরা কি একটা দিনও রেহাই দিতে পারো না যেদিন তোমার এই তৃষ্ণার্ত দাদাটা একটা বোতল বিয়ার খেতে পারে? ওরা শুনলে না আমার কথা। প্রত্যেক দিন ওরা কাগজে খবর হয়ে বেরোতে লাগলো, আমার আর বিয়ার খাওয়া হয় না। কিন্তু হঠাৎ কেন জানি না, হঠাৎ মনে হলো কাল সেই দিন, কাল আমি খেতে পারবো বিয়ার। পরের দিন সকালবেলায় খারাপ মন নিয়ে বাজারে চলেছি, হঠাৎ ওই কোটিপতির সঙ্গে দেখা। মুখ চেনা ছিল, উনি যেচেই আলাপ করলেন, কি খবর, কেমন আছেন, ভালো তো? আমি বললাম না, ভালো নেই। উনি বললেন কেন? আমি তখন আমার বিয়ার খাওয়ার ইচ্ছাটা এবং খেতে না পারার কারণটা ওনাকে সবিস্তারে বললাম। উনি তখন বললেন, আরে মশাই খান না, এক বোতল কেন, 2, 3, 4 যত ইচ্ছে খান এবং আমারই পয়সায়। আমি বললাম তা কি করে হয়, কাল আপনার পুত্রবধূ আত্মহত্যা করেছে না, সে খবরটা তো আজকে প্রত্যেকটা কাগজে বেরিয়েছে। উনি বললেন না, বেরোয়নি। আমি তখন সাগ্রহে জিজ্ঞাসা করলাম কেন? উনি তখন হেসে বললেন, আরে মশাই, আমার অনেক টাকা কিনা, তাই সমস্ত কাগজগুলোকে আমি কিনে নিয়েছি। এবং সত্যিই তাই, বাড়ি ফিরে তন্ন করে প্রত্যেকটা কাগজকে আমি খুঁজে দেখলাম, কোথাও পেলাম না ওই ছোট্ট খবরটা। আমি মনে মনে আবার খুশি হলাম, বাজার থেকে কিনে আনলাম এক বোতল ঠান্ডা বিয়ার, গ্লাসে ঢেলে আইস করে বসে চুমুক দিতে যাব। হঠাৎ ওই রঙিন পানীয়র মধ্যে ভেসে উঠলো একটা নিষ্পাপ ফুলের মতো মুখ, সে যেন তার 2 চোখ ভরা জল নিয়ে আমায় বলছে, দাদা আজ না হয় নাইবা খেলে অন্তত আমার জন্য। আমি গ্লাসটা সরিয়ে রাখলাম, আমার আর বিয়ার খাওয়া হলো না। অথচ আপনারা বিশ্বাস করুন, আমি ভীষণভাবে একটা বোতল বিয়ার খেতে চেয়েছিলাম। বাহ, ভারী সুন্দর কবিতা। কিন্তু কবি, তোমার এই কবিতা পড়েও কি কোনো অর্থলিপ্সু ছেলের বাপ কোনো কন্যা দায়গ্রস্ত পিতার প্রতি এতটুকু করুণা দেখাবে? এই পদ্যটা যদি আমি আগে শুনতাম, তাহলে আমার প্রথম পক্ষে সৌরের কাজ ঠেঙে একটা পয়সা পণ নিতাম না। কেন, আপনি কি আপনার দ্বিতীয় বিয়েতে পণ নেননি? নো, পঞ্চায়েতি প্রধান হিসেবে আমি পণ প্রথার বিরুদ্ধে। ফার্স্ট ম্যারেজের সময় আমি পঞ্চায়েত প্রধান ছিলাম, তাই নিয়েছি। কিন্তু সেকেন্ড ম্যারেজের সময় নো। সত্যি কবি, তোমার এই কবিতাটা শুনে না আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে হয়ে যাচ্ছে। আমি ছেলেদের বিয়ের সময় কেমন করে দুমড়ে মুচড়ে ব্যয় মাসেদের কাছ থেকে মুঠো টাকা নিয়েছি। তখন আমার বধূ বরণের থেকে টাকার তোড়ার বরণটাই আসল ছিল। আর যদি উপায় থাকতো না, আমি একটা করে টাকা
সব ফেরত দিয়ে দিতাম, সব ফেরত দিয়ে দিতাম। আরে সেটা তো আর এই জীবনে সম্ভব নয় নবনীদা। যদি সম্ভব হয় পরে জন্মে পাশ্চিত্য না হয় করবেন। আচ্ছা আচ্ছা কবি বাবু, আপনার কবিতা থেকে আপনার মৃত্যুর কারণটা ঠিক আমি বুঝতে পারলাম না। এই ব্যর্থ কবিতাটা লিখে আমার মনে হলো কবিতা লিখে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা যাবে না। তাই গেলাম বাংলা মালের থেকে। খেয়েও ছিলাম অনেক, কিন্তু ওই মালেই ছিল গন্ডগোল, বুঝলেন? একসঙ্গে নজন। ব্যাস ব্যাস ব্যাস, আপনারটা ব্যাপার আমি বুঝতে পারলাম। প্লিজ প্লিজ ব্যারিস্টার সাহেব, এবার আপনার ইন্টারভিউটা। আমার ইন্টারভিউ? আরে কি হবে আমার ইন্টারভিউ নিয়ে? আমি তো একজন ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া অর্থলোলুপ ব্যারিস্টার। আমার ইন্টারভিউ নিয়ে কি হবে? তবুও বলুন, সবাই যখন বলছে আপনি বা বাকি থাকেন কেন? আমার ইন্টারভিউ নয়, আমার কনফেশন। Confession? Yes, my confession. I have killed my own child. Yes, আমি আমার একমাত্র বিলাভেড ডটার দোলন চাপাকে খুন করেছি। ব্যারিস্টার সাহেব, I must confess it to you. আপনারা নিশ্চয়ই জানেন, দক্ষিণ কলকাতার এক অঞ্চলে এক ফুলের মতন মেয়েকে তার শ্বশুর শাশুড়ি ননদেরা পিটিয়ে খুন করেছিল। হ্যাঁ, ওই খবরটা প্রত্যেকটা কাগজে ফলাও করে ছাপা হয়েছিল। আর আমি ছিলাম সেই মামলার আসামি পক্ষের উকিল। যদিও আমি জানতাম ওরা সম্পূর্ণভাবে দোষী, ওরা খুনি, কিন্তু কেসটা আমাকে হাতে নিতেই হয়েছিল। কারণ তখন আমার টাকার ভীষণ ভীষণ প্রয়োজন। কারণ তার কিছুদিন আগে আমি প্রায় 10 লক্ষ টাকা খরচ করে কলকাতার সবচেয়ে কালচার্ড, সবচেয়ে বনেদি বাড়িতেই আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলাম। তারপর তারপর হ্যাঁ, তারপর দোলামা আমাদের বাড়িতে একদিন বেড়াতে এলো। রাতে সবাই ডিনার টেবিলে খেতে বসেছি, এমন সময় দোলামা আমাকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, এই যে খুনের কেসটা তুমি হাতে নিয়েছো, তোমার কি মনে হয় তোমার মক্কেলরা নির্দোষ? তখন আমি ওকে হেসে বললাম, তুমি যদি জজ সাহেব হয়ে আমাকে প্রশ্নটা করে থাকো, তাহলে আমি বলবো ওরা খুনি, ওরা দোষী। তাহলে তুমি এই কেসটা নিলে কেন বাবা? তখন আমার মাথাটা হঠাৎ গরম হয়ে গেল। আমি ওকে ক্রুডলি বললাম, দেখো আমি ব্যারিস্টারি করি টাকা রোজগারের জন্য, আর তুমি ভুলে যেও না তোমার বিয়েতে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে, আর ওই টাকাগুলো এসেছে ওই সব মক্কেলদের কাছ থেকে। তারপর কি হলো? তখন ওর মুখটা সাদা হয়ে গেল, মাথা নিচু করে কিছুক্ষণ বসেও রইল। তারপর ও টেবিল ছেড়ে উঠে গেল। তারপর রায় সাহেব কি হলো? তারপর দিন ঘুম থেকে উঠে শুনলাম ও আমাকে কিছু না বলে, কাউকে কিছু না জানিয়ে ও ভোরবেলা তার শ্বশুর বাড়ি চলে গেছে, আর আমার জন্য রেখে গেছে একখানা চিঠি। হ্যাঁ, চিঠি। কিন্তু চিঠি পড়বার সেদিন আমার কোনো সময় ছিল না, কারণ সেদিন আমি আমার আসামিদের পক্ষে শেষ সওয়াল করব। সমস্ত কোর্টরুম দর্শকে ভরে গেছে। আমি সওয়াল শুরু করতে যাব, এমন সময় আমার এক জুনিয়র আমার কানে কানে এসে বলল, আমার বাড়িতে নাকি খুব বিপদ। কিন্তু বাড়ির বিপদের কথা শুনবার সেদিন আমার কোনো সময়ই ছিল না। আমি আবার সওয়াল শুরু করলাম, কিন্তু না, কোথায় যেন একটা সুর কেটে যাচ্ছে। এজলাসের সবাই অবাক, আজ এ কি করছেন ব্যারিস্টার শশীকান্ত রায়? এমন সময় আকাশের সমস্ত বাজ আমার কানের মধ্যে ঢেলে দিয়ে আমার আর এক জুনিয়র বলল, আমার মেয়ে দোলন চাপা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। তখন আমি আমার মহামান্য আদালত, আমার মক্কেল সব ফেলে আমি দৌড়ে গেলাম আমার দোলামার কাছে। কিন্তু ওরা আমাকে যেতে দিল না। আমার দোলামার কাছে আমাকে যেতে দিল না। আমি কাঁচের মধ্য দিয়ে দেখলাম আমার দোলামা কালো কয়লার মতন মুখখানা বার করে সারা শরীরটা একটা সাদা চাদরে ঢেকে নিথর পাথরের মতন পড়ে রয়েছে। আমার দিকে একবার দেখলো না পর্যন্ত। এক বুক শূন্যতা নিয়ে সিঁড়ির মুখটাতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মনে পড়ে গেল সকালের সেই দোলামার চিঠিটার কথা, যেটা সকালে তাড়াতাড়িতে পড়া হয়নি। আমি তখন ম্যালেরিয়া রোগীর মতন
কাঁপা কাঁপা হাতে সেই সেই চিঠিটাকে বার করলাম। দোলন চাপা ফুলের গন্ধ মাখা আমার সেই দোলামার চিঠি। কতদিন পর চিঠি পেলাম ওর। সেই হোস্টেল ছেড়ে চলে আসার পর আর তো চিঠি লেখে না আমার দোলামা। আমি সেই চিঠিটাকে খুললাম, আর সেই চিঠিটাতে কি লেখা ছিল জানেন? কি লেখা ছিল? বাবা, চিঠিটাতে লেখা ছিল, বাবা ভাগ্যিস তোমার আর মেয়ে নেই, থাকলে তাদের বিয়ে দেবার জন্যে তোমাকে আরো কত নৃশংস খুনিকে জেনে শুনে ও নির্দোষ প্রমাণিত করতে হতো। বাবা আমি ব্যারিস্টার নই, তাই তোমার 10 লক্ষ টাকার দেনা শোধ করে যেতে পারলাম না। ক্ষমা করো, প্রণাম নিও। ইতি তোমার 10 লক্ষ টাকা খরচ করে দেওয়া মেয়ে দোলন চাপা। দোলন চাপা। তখন আমার মনে হলো আমার বুকের মধ্যে কেউ যেন একটা বর্ষা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা ভাই, আপনারা বলুন না, I am not a murderer. I have not killed my own child. দোলামা, তুমি আমাকে বকলে না কেন দোলামা? সেই ছোটবেলায় যেমন করে বকতে তেমনি করে বকলে না কেন দোলামা? তুমি আমাকে এই শাস্তি কেন দিলে দোলামা? কেন দিলে? কেন কেন কেন? কাঁদবেন না রায় সাহেব, কাঁদবেন না। এই শ্মশানে এসে না কাঁদতে নেই। তাছাড়া আমি খারাপ লোক, অসৎ চরিত্রের লোক, আমার কথার কোনো মূল্য নেই। তবু বলবো আপনি কাঁদবেন না। আমাদের মানব জীবনে যা কিছু ঘটে সবই ঈশ্বরের দান, আমরা শুধু দায়বদ্ধ থেকে যাই। তাই বলছি আপনি শ্মশানে কাঁদবেন না। আচ্ছা আমার দোলামা কি মারা গেছে? তাকে কি এখানে নিয়ে এসেছে? আমি কি তার দেখা পাবো? দেখলে কি আর তাকে চিনতে পারবেন রায় সাহেব? আগুনে পোড়া মোড়া তো, কারো কয়লার মতো গায়ের বর্ণ, সমস্ত চামড়া যেন কুচকে আসে, সমস্ত চামড়া কুচকে আসে। না না না, প্লিজ আপনি এমন করে বলবেন না প্লিজ। ছোটবেলায় ওর ডল পুতুলের মতন চেহারা ছিল, তাই তো আমার বাবা ডাকতো ওকে পুতুল রানী বলে। চাঁপা ফুলের মতন গায়ের রং ছিল, তাই ওর নাম রেখেছিলাম দোলন চাপা। আমার ফুলের মতন মেয়ের গায়ের রং এমন কুৎসিত হতে পারে না, এমন কুৎসিত হতে পারে না। কাঁদবেন না রায় সাহেব, কাঁদবেন না। আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু তবুও বলতে হচ্ছে, আমার ফুলের মতো বোনেদের চেহারায় কেরোসিন ঢেলে আগুন লাগার পর এরকম বিকৃত হয়ে যায়, এবং যাচ্ছেও প্রত্যেক দিন একজন না একজন। কিন্তু আমরা কজন তার খবর রাখি বলুন তো? আর কটা খবরই বা ছাপা হয় খবরের কাগজে? কবি, একজন সাংবাদিক হিসেবে আমি আপনার কথাটা মানি, কিন্তু কিছু কিছু খবর তো আমরা প্রত্যেক দিন পেয়ে থাকি। সেই সব অভাগিনী মেয়েদের কথা কজন ভাবি? আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে বেশ কয়েক বছর আগে কানপুরে তিনটি বোন তাদের বাবা মাকে বর পণ দেওয়ার হাত থেকে একসঙ্গে আত্মহত্যা করেছিল। সেই খবরটা প্রত্যেকটা কাগজে ছবি সহ ছাপা হয়েছিল। আমরা ছবিটা দেখে আঁতকে উঠেছিলাম। পরদিন অফিস কাচারিতে আলোচনাও করেছি, কিন্তু কজন মনে রেখেছে তাদের কথা? আসলে কি জানেন কবি, যতক্ষণ না আমাদের বাড়িতে আগুন লাগছে ততক্ষণ আমাদের তাপ লাগে না, চেতনা আসে না। একটা প্রশ্ন জাগে আমার মনে, এখনো তো কথায় কথায় প্রতিবাদের ঝড় ওঠে। একটা ছাগল চাপা বলে রাস্তা রোকা হয়, রেল রোকা হয়, বৃদ্ধজনেরা রাস্তায় নেমে গলা ফাটায়, কিন্তু কেউ কি পারে না এই নিদারুণ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে? হ্যাঁ, নিশ্চয়ই পারে। আমি আশাবাদী লোক,
আমি নিশ্চয়ই আশা করব। যা কারেন্ট তো এসে গেল। বেশ বেশ জমি উঠেছিল আড্ডাটা, সব শেষ হয়ে গেল, সব শেষ। যাই যাই জায়গায় গিয়ে শুয়ে পড়ি। কিন্তু আমার 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 যেন কত নম্বর ছিল। ও দাদা, ও দাদা, আমার কত নম্বর ছিল, আমার কত নম্বর, কত নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, আমার 3 নম্বর, 3 নম্বর ছিল, 3 নম্বর। আমিও তাহলে যাই, আমার তো ইন্টারভিউগুলো না শেষ হয়ে গেল। আমিও এখানে দাঁড়িয়ে থেকে কি করব? আমিও যাই, আমিও আমার জায়গায় গিয়ে শুয়ে পড়ি। আমিও যাই, আমি আর জায়গায় গিয়ে শুয়ে পড়ি। আমিও যাই, আমার জায়গায় শুয়ে পড়ি। আমি আর বাকি থাকি কেন? আমিও গিয়ে প্রবেশ করি লক্ষিন্দরের লোহার বাসরে। আমিও যাই, তবে যাওয়ার আগে সেই গানটা আরেকবার গেয়ে যায়। মেরে জীবন সাথী প্যার কিয়ে যা, জওয়ানি দিওয়ানি সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। না, আমরা সেই সুন্দর শিবকে চাই না, আমরা চাই সেই শিবকে যে শিব তার স্ত্রী পার্বতীর মৃতদেহ নিয়ে প্রলয় না নেচেছিল। হে নটরাজ, তুমি এসো, আমাদের দেশের প্রত্যেকটি যুবকের ওপর তোমার মায়া আজাল বিস্তার করো, আমাদের দেশের সমস্ত পার্বতীকে তুমি রক্ষা করো। আজ সারা আমি তো নেশা করেছি, সারাদিন কোনো কাজ ছিল না তো, তাই পেট ভরে নেশা করেছি। নেশা চড়তেই হঠাৎ তাকিয়ে দেখি শিবরাত্রি পূজার পরের দিন বাবার যে মূর্তিটা গঙ্গায় ভাসান দিয়ে গিয়েছিল না, সে সারা মূর্তি হাঁটু জলে দাঁড়িয়ে আমার দিকে টেরিয়ে টেরিয়ে তাকাচ্ছে। বাবাকে ঠেলে কোমর জলে নামিয়ে দিয়ে এলো, কিন্তু শালা নামাবার আগে কি খেয়াল হলো, বাবার বাগঝাল আর ওই মাথার জটা মাটা গুলো খুলে শালা নিজেই পরে নিয়েছি। নেশার খেয়াল তো, কিন্তু শালা পরেই হয়েছে মুশকিল। নিজেকে কেমন বাবা বাবা লাগছে, মানে শিব ঠাকুর লাগছে। কিন্তু কিন্তু এই শালা ডোমের জীবনে যত কচি সাধবা মেয়েদের পুড়িয়েছি, যত মাথায় চাওড়া সিঁদুরালা মেয়েদের পুড়িয়েছি না, আজ তাদের কথা ভীষণ মনে হচ্ছে। তাদের সব পার্বতী মনে হচ্ছে। না 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 না, আমি শালা আর কোনো পার্বতীদের পুড়েতে পারবো না। হ্যাঁ, সবাই শুনে রাখুন, আজ থেকে এই শ্মশানে কোনো পার্বতী পুড়বে না। শুধু এই শ্মশানে কেন, কোন শ্মশানে কোনো পার্বতী পুড়বে না, পুড়বে না, পুড়বে না। ভোলেনাথ তোমার চরণে দোহাই। অসংখ্য ধন্যবাদ বড়ছেড়া নাট্য সংস্থার পক্ষ থেকে, আয়োজক কমিটির সদস্য সেই সঙ্গে